শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 3 গ্যালভানিক সেল আজকের পড়ার টপিক। তো মেন ইম্পর্টেন্ট টপিক যেটা ব্যাটারি। আমাদের এখন ব্যাটারির প্রচুর ব্যবহার বেড়ে গেছে। এই যে আমি ঘড়ি পরে আছি, এটার মধ্যেও ব্যাটারি আছে। এই যে ভিডিও করছি, এই যে মাইক, এতেও ব্যাটারি। আর ভিডিও এডিটিং করা হবে তো কম্পিউটারের মধ্যে সেটা ব্যাটারি আছে। তো তুমি ফোন চার্জ দিচ্ছ, সেখানেও চার্জটা দিচ্ছ কোথায়? ব্যাটারি ওটা দিচ্ছ। এখন কারেন্ট চলে গেলে অনেকের বাড়িতে ইনভার্টার আছে, ইনভার্টারও ব্যাটারি। তো এই ব্যাটারি জিনিসটা কি? ব্যাটারিতে রিয়াকশন হচ্ছে, সেখান থেকে আমরা কারেন্ট পাচ্ছি। আমরা ইলেকট্রিক্যাল কেমিস্ট্রিতে আগে যা পড়িয়েছিলাম সব ইলেকট্রোলাইটিক সেল, মানে সেখানে কারেন্ট দিচ্ছে, রিয়াকশন হচ্ছিল। আজ যেটা গ্যালভানিক সেলে পড়াবো, রিয়াকশন হবে, সেখান থেকে আমরা কারেন্ট পাবো। তো ব্যাটারি থেকে তো আমরা কারেন্ট পাই, তাই জন্য তো ব্যাটারি ব্যবহার করছি। তা ব্যাটারি থেকে কারেন্ট পাওয়া যাচ্ছে না, তো ইনভার্টারে কি করে কারেন্ট চলছে? তো ব্যাটারি থেকেই কারেন্ট জেনারেট হচ্ছে, মানে রিয়াকশন হলে আমরা কারেন্ট পাবো। সেটা হচ্ছে গ্যালভানিক সেল, একটু আলাদা ধরনের। তো গ্যালভানিক সেল মেনলি দুটো, দেখো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, হয়তো ভুলে গেছো, ড্যানিয়েল সেল আর সিম্পল ভোল্টিক সেল। দেখো একটা পিকচার আমি দেখাচ্ছি, ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। এটা ড্যানিয়েল সেল, এটা সিম্পল ভোল্টিক সেল। দেখো এটা একটা হাফ সেল, এটা একটা হাফ সেল, দুটো নিয়ে একটা সেল। এটা একটার মধ্যেই সেল পুরো। এখন কথাটা হচ্ছে, এখানে জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে জিঙ্ক রড ডোবানো আছে, কপার সালফেট সলিউশনের মধ্যে কপার রড ডোবানো আছে। এখানে তো আলাদা কন্টেনার নেই, একটা কন্টেনারের মধ্যে ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে জিঙ্ক কপার দিয়ে দিয়ে। যাই হোক, এখন কথাটা হচ্ছে যে এই যে জিঙ্ক রড, এই জিঙ্ক কি করবে জানো? ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হবে। যেই জিঙ্ক 2+ হবে, এই জিঙ্কের গায়ে কিন্তু জিঙ্ক 2+ আর থাকতে পারবে না, ক্ষয়ে ক্ষয়ে সলিউশনে চলে আসবে। সলিউশনে কিন্তু জিঙ্ক 2+ আছে, জিঙ্ক 2+ is about 2-, কপার 2+ is about 2-, তাই না? এখন জিঙ্ক যখন ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হবে, জিঙ্ক 2+ গুলো কিন্তু আর এখানে থাকতে পারবে না, সলিউশনে চলে আসবে। আর ইলেকট্রন যেটা ছাড়ছে, সেটাই রডে ছাড়ছে নেগেটিভ, ঠিক আছে? কিন্তু কিছুক্ষণ এই ইলেকট্রন এখানে ছাড়ার পরে, এই যদি তুমি এখান দিয়ে তার নিয়ে আর এখান দিয়ে তার নিয়ে জোড়ো, তাহলে ইলেকট্রন গুলো কিন্তু এখান দিয়ে 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 এখানে চলে আসবে, মানে ইলেকট্রন গুলো এখান দিয়ে এখানে চলে আসবে। এখানে যখনই ইলেকট্রন আসবে, এখানে কিন্তু Cu2+ আছে, সেই Cu2+ এখানটায় যাবে, গিয়ে কি করবে? ওই ইলেকট্রন দুটো নেবে, নিয়ে কি করবে? সিউ তৈরি করছে, মানে এখানে সিউ জমছে, মানে এটা মোটা হবে আর এটা আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে, মানে পাতলা হয়ে যাচ্ছে আর কি। তো ব্যাপার এই, তো এই যে ব্যাপারটা হচ্ছে, ইলেকট্রন এরকম বারবার যাচ্ছে, তো এই Cu2+ গুলো যত ইলেকট্রনকে খেয়ে নিচ্ছে, তত এদিকে সাপ্লাই হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন যেদিকে যায় আমরা কি জানি? কারেন্ট তার উল্টো দিক দিয়ে যায়, মানে কারেন্ট এই দিক দিয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তো এখন ব্যাপার হচ্ছে যে এটা যেহেতু নেগেটিভ, এর রেসপেক্টে আমরা এটাকে পজিটিভ ধরি। দেখো এটা একটা অক্সিডেশন, জারণ বিক্রিয়া, এটা রিডাকশন, বিজারণ বিক্রিয়া। এটাকে বলে অক্সিডেশন হাফ সেল, এটা বলে রিডাকশন হাফ সেল। যেখানে রিডাকশন হয় সেটাকে আমরা কি বলি? ক্যাথোড। এটা ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড পজিটিভ, অ্যানোড নেগেটিভ, কারণ ক্যাথোড রিডাকশন হচ্ছে, অ্যানোডে অক্সিডেশন। একটা কথা বলে দিই, আগে যে ইলেকট্রোলাইটিক সেল পড়েছো সেখানেও সেম, ক্যাথোডে রিডাকশন, অ্যানোডে অক্সিডেশন। কিন্তু সবসময় মাথায় রাখবে, গ্যালভানিক সেলে কিন্তু একটু আলাদা। এখানে অ্যানোডটা নেগেটিভ, কিন্তু গ্যালভানিক সেলে মানে সরি ইলেকট্রোলাইটিক সেলে কিন্তু আমরা সাধারণত জানি ক্যাথোড নেগেটিভ হয়, এখানে অ্যানোড নেগেটিভ, ক্যাথোড পজিটিভ, একটু আলাদা। বোঝা গেল ব্যাপারটা? তো যাই হোক, কারেন্ট হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলে? এখন মাঝখানে সল্ট ব্রিজটা দেওয়া হয়েছে কেন? KCl, এর মধ্যে অর্গানিক কিছু সাবস্টেন্স এগার আছে, তার মধ্যে KCl মেশানো হচ্ছে। কেন এটা করা আছে? দেখো এটা যে নেগেটিভ রডটা হয়ে আছে না, বাইরে তো জিঙ্ক 2+ গুলো আসছে, এত জিঙ্ক 2+ আসে, এর বাইরে কিন্তু এরকম জিঙ্ক 2+ গুলো চারিদিক থেকে এরকম ছেয়ে যায়, মানে একটা ডাবল লেয়ার তৈরি হয়ে যায়। এত ডাবল লেয়ার এরকম হয়ে যায়, জিঙ্ক গুলো আর বাইরে আর আসতে পারে না, মানে বন্ধ হয়ে যায় রিঅ্যাকশনটা। সেম এখানেও তাই, এই রডটা পজিটিভ, আর বাইরে যেহেতু SO4 বেড়ে যাচ্ছে, কারণ Cu2 এখানে চলে যাচ্ছে, মানে SO4 বেড়ে যাচ্ছে, বাইরে নেগেটিভ চার্জ এরকম এত বেড়ে যায়, এখানেও কিন্তু ফার্দার রিঅ্যাকশন বন্ধ হয়ে যায়, মানে আর ভিতরে ঢুকতে পারে না। তাহলে এই রিঅ্যাকশনটা যে থেমে যাচ্ছে, এটাকে কন্টিনিউ বজায় রাখার জন্য আমরা সল্ট ব্রিজ ইউজ করি, K+Cl-। কেন না, এই K+ আর Cl- গুলো থাকলে, যখন দেখছো বাইরে পজিটিভ আয়ন বেড়ে যাচ্ছে, Cl- গুলো এখান থেকে বেরিয়ে এই প্লাসকে নিউট্রাল করে দেবে, K+ গুলো এখান থেকে বেরিয়ে এই মাইনাসকে নিউট্রাল করে দেবে, করলে বাইরে ডাবল লেয়ারটা উঠে যাচ্ছে, আবার রিঅ্যাকশন যেমন চলছে চলবে ফার্দার। কন্টিনিউ বজায় রাখার জন্য এই সল্ট ব্রিজটা ইউজ করা হয়। শুধু পটাশিয়াম ক্লোরাইড না, পটাশিয়াম নাইট্রেট ইউজ করতে পারো, মানে এখানে এই দুটোর মোবিলিটি সেম হতে হবে, মানে ক্যাটায়ন অ্যানায়নের ভেলোসিটি সেম হতে হবে, এমন সাবস্টেন্স নিতে হবে। আর একটা আঠালো পদার্থ এগার থাকে, ঠিক আছে? তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা যে সেল রিঅ্যাকশন করছি, দেখো একটা এটা হাফ সেল রিঅ্যাকশন, এটা হাফ সেল রিঅ্যাকশন, দুটোকে জুড়লে সেল রিঅ্যাকশন। দুটোকে জুড়বে যখন, দেখো এটা বাম দিকের গুলো যোগ করলে আর ডান দিকের গুলো যোগ করলে ইলেকট্রন কেটে যাবে, তাহলে জিঙ্ক যোগ Cu2+ তীর দিয়ে
জিঙ্ক 2 প্লাস প্লাস Cu, দ্যাট ইজ সেল রিয়াকশন। আর যদি বলি সেল ফর্মুলা, এর সেল ফর্মুলা মানে এই ছবিটাকে আমরা কিরকম ভাবে ফর্মুলা দিয়ে আমরা এক্সপ্লেন করবো, দেখো একটা সিম্পল ফর্মুলা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। কিরকম? জিঙ্ক রড ডবল মানে অবলিক ZnSO4, SO4টা বাদ দাও, জিঙ্ক 2 প্লাস লিখলাম, ডবল অবলিক এটা মানে হচ্ছে তোমার সল্ট ব্রিজটা, লবণ সেতু, তারপরে দেবো Cu2 প্লাস সলিউশন অবলিক দিয়ে Cu দেবো। এটা কেন? এইটা কেন? জিঙ্কটা তো সলিড আর জিঙ্ক 2 প্লাস হচ্ছে অ্যাকুয়াস সলিউশন, দ্রবণ, দুটো আলাদা ফেজ বলে আমরা স্ল্যাশ ইউজ করেছি। একই ফেজ হলে কমা ইউজ করতাম। এটাও অ্যাকুয়াস, এটাও সলিড, এটা ডবল স্ল্যাশটা লবণ সেতু, ঠিক আছে। এখানে দেখো একই কন্টেনারের মধ্যে হচ্ছে, ওই জন্য সল্ট ব্রিজ নেই। এখানেও সেম কেস, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2 প্লাস হয়ে আসে সলিউশনের মধ্যে। আর এখানে যেমন Cu2 প্লাসটা এখানে Cu হয়ে জমছে, এখানে কিন্তু Cu2 প্লাস নেই, এখানে আছে H প্লাস। তাহলে H প্লাসটা এখানে জমবে, কি হবে? H প্লাস মানে ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল, যে ইলেকট্রনটা এখানে আসবে, এখানে যে H প্লাস গুলো আছে এখানে যাবে, H প্লাস ইলেকট্রন নিয়ে কি তৈরি করবে? H2 তৈরি করবে, মানে 2H প্লাস 2 ইলেকট্রন H2। এটাকে যদি যোগ করো তাহলে এটা হচ্ছে এর সেল রিঅ্যাকশন, বোঝা গেল? এটা এর সেল রিঅ্যাকশন। এখন কথাটা হচ্ছে যে এটাকে আমরা জিঙ্ক ইলেকট্রোড বলছি, এটা কপার ইলেকট্রোড, এটাও জিঙ্ক ইলেকট্রোড, কপার ইলেকট্রোড। এখন ব্যাপার হচ্ছে যে শুধু কি এই দিয়েই হয়? এটা ড্যানিয়েল সেল, এটা সিম্পল ভোল্টেজ সেল, অনেক সেল হতে পারে। আমার কথা হচ্ছে যে শুধুই জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস ছাড়া আর কিছু হতে পারে না, অনেক কিছু হতে পারে। আমি যদি বলি টিন সালফেটের সলিউশনের মধ্যে টিনের একটা মানে রড নাও, আর এখানে ক্রোমিয়াম সালফেটের সলিউশনের মধ্যে, ঠিক আছে, ক্রোমিয়ামের একটা রড নাও, তার দিয়ে জুড়লে দেখবে কারেন্ট যাচ্ছে সেম ভাবে। কোথাও একটা অক্সিডেশন হবে, কোথাও একটা রিডাকশন হবে। যেখানে অক্সিডেশন হবে নেগেটিভ হবে দণ্ডটা, আর যেখানে রিডাকশন হবে সেখানে পজিটিভ হবে। তো এটাকে বলবো টিন ইলেকট্রোড, এটাকে বলবো ক্রোমিয়াম ইলেকট্রোড। তো ইলেকট্রোড মানে কি? অ্যাকচুয়ালি তড়িৎদ্বার। তো জিঙ্ক ইলেকট্রোড মানে অ্যাকচুয়ালি জিঙ্ক রড জিঙ্ক 2 প্লাস সলিউশনে থাকছে। কপার ইলেকট্রোড মানে কপার রড কপার 2 প্লাস থাকছে। আচ্ছা, আমি যদি বলি হাইড্রোজেন ইলেকট্রোড, হাইড্রোজেন ইলেকট্রোড মানে H প্লাস থাকবে আর H2 থাকবে, কিন্তু কোনো তো মেটাল নেই। যখন কোনো দেখবে ইলেকট্রোডের মধ্যে মেটাল থাকছে না, রিঅ্যাকশন হচ্ছে, অথচ এটা একটা রিঅ্যাকশন হতে পারে H প্লাস আর H2 এর মধ্যে। যেমন জিঙ্ক 2 প্লাসের মধ্যে রিঅ্যাকশন হয়, যেমন জিঙ্ক ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2 প্লাস হয়, বা জিঙ্ক 2 প্লাস ইলেকট্রন নিলে জিঙ্ক হয়, অক্সিডেশন রিডাকশন সবই হতে পারে। এদেরও তাই হতে পারে। দেখো H প্লাস ইলেকট্রন নিলে H2 হয়, ব্যালেন্স করলে এই তো এটা। তাহলে এটাও তো একটা ইলেকট্রোড হতে পারে, কিন্তু এই ইলেকট্রোডে মেটাল নেই। মেটাল না হলে তারটা জুড়বে কার সাথে? যখন মেটাল থাকবে না, বাইরে থেকে ইনঅ্যাক্টিভ মেটাল প্ল্যাটিনাম ইউজ করতে হবে তোমাকে। এখানে তার মানে একটা প্ল্যাটিনাম আছে ধরে নিতে হবে। তাহলে হাইড্রোজেন ইলেকট্রোড মানে হচ্ছে বাইরে থেকে একটা প্ল্যাটিনাম মেটাল ইউজ করবে, আর H প্লাস সলিউশনে আছে, আর হাইড্রোজেন গ্যাস আছে। যখন কোনো ইলেকট্রোড সম্পর্কে মেটাল জানবে না, প্ল্যাটিনাম কিন্তু ইউজ করতে হবে। বুঝা গেল ব্যাপারটা? তো আমরা সিম্পল ধরো বললাম, একটা দেখাচ্ছি না। ধরো সাপোজ আমি বললাম এখানটায় টিন আর এখানে টিন 2 প্লাস আছে, তার দিয়ে জুড়েছো কার সাথে? এখানে প্ল্যাটিনাম, এখানে H প্লাস H2। ধরো সাপোজ এখানে অক্সিডেশন হচ্ছে, এখানে রিডাকশন হচ্ছে। এখানে অক্সিডেশন মানে টিন ইলেকট্রন ছেড়ে টিন 2 প্লাস হবে, আর এখানে রিডাকশন মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, মানে H প্লাস ইলেকট্রন নিয়ে H2 করবে, মানে 2H ব্যালেন্স করার জন্য। এটা দুটোকে যোগ করলে সেল রিঅ্যাকশন। আচ্ছা, এই ইলেকট্রনটা ছাড়লো, এ ছেড়ে এখানে আসছে, তাহলে ইলেকট্রন ছাড়ছে মানে ইলেকট্রন এই দিক দিয়ে যাচ্ছে, মানে কারেন্ট এই দিক দিয়ে যাবে, সবই ঠিক আছে। সেল রিঅ্যাকশন আছে। সেল ফর্মুলা কি লিখবো? Sn/Sn2 প্লাস। এটাকে যদি তুমি সল্ট ব্রিজ ইউজ করো, ডবল স্ল্যাশ দেবে। দেখো ভালো করে শোনো, ডবল স্ল্যাশের পরে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে H প্লাস অবলিক H2 অবলিক PD। কেন বলো তো? টিনটা তো সলিড, এটা তো অ্যাকুয়াস, এটাও অ্যাকুয়াস, H2টা গ্যাস, আর এটা সলিড। তিনটা আলাদা ফেজ বলে তিনটা আলাদা স্ল্যাশ ইউজ করা হয়েছে। তার দিয়ে জোড়ার জন্য দেখো রিঅ্যাকশনে কিন্তু H প্লাস আর H2 আছে। এখানে যেমন টিন আর Sn প্লাস ছিল, Sn2 প্লাস ছিল। রিঅ্যাকশনে কি প্ল্যাটিনাম আছে? প্ল্যাটিনামটা ইউজ হচ্ছে কেন? কারণ তারটা না জুড়লে কারেন্ট আসবে কোথা থেকে? ওই জন্য ইনঅ্যাক্টিভ একটা প্ল্যাটিনাম মেটাল ইউজ করা হয়েছে। বুঝা গেল ব্যাপারটা? তো আমরা একটা কথা বলি, এই যে অক্সিডেশন রিডাকশন শিখলে জারণ বিজারণ, একটা কন্টেনারে অক্সিডেশন হচ্ছে, একটা কন্টেনারে রিডাকশন হচ্ছে। যেখানে অক্সিডেশন হচ্ছে সেখানে যে বিভব পোটেনশিয়াল তৈরি হবে সেটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, আর যেখানে বিজারণ হচ্ছে সেখানে যে পোটেনশিয়াল তৈরি হবে, রিডাকশন হচ্ছে যেখানে, সেখানে রিডাকশন পোটেনশিয়াল।
এখন কথাটা হচ্ছে একটা নার্স ইকুয়েশন জানতে হবে। আচ্ছা বলো তো এটা কি রিঅ্যাকশন, অক্সিডেশন না রিডাকশন? ভালো করে দেখো, এখানে ইলেকট্রন গেইন হয়েছে, ইলেকট্রন গ্রহণ হয়েছে, মানে এটা বিজারণ বিক্রিয়া, মানে রিডাকশন রিঅ্যাকশন। ওই জন্য এখানে রিডাকশন পোটেনশিয়াল তৈরি হবে। যেটা দেখবে অক্সিডেশন রিঅ্যাকশন, সেখানে অক্সিডেশন পোটেনশিয়াল তৈরি হবে। তো এখানে যেহেতু রিডাকশন পোটেনশিয়াল তৈরি হয়েছে, এইখানে যে নার্স ইকুয়েশন হবে ই রেড মিন্স রিডাকশন পোটেনশিয়াল। অক্সিডেশন আর অক্সিডেশন পোটেনশিয়াল হয়, রিডাকশন আর রিডাকশন পোটেনশিয়াল। ই রেড ইকুয়াল টু E0 রেড মাইনাস 0.059 বাই n মানে কত মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে সেটা, লগ রাইট সাইডে যেটা আছে সেটা উপরে বসবে আর লেফট সাইডে যেটা আছে সেটা নিচে বসবে। এটা নার্স ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য না, এই ই রেড এর ভ্যালু আমরা বের করতে পারবো, রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু। কি করে? এই কনসেন্ট্রেশন গুলো যদি তোমায় বলে দেয় সব ভ্যালু বসাবে, আর এর ভ্যালু সব সময় জানা, এটা বইয়ে একদম চার্ট করা আছে E0 এর ভ্যালু। তবে একটা কথা বলি, এটা রিডাকশনের ক্ষেত্রে বলে তাই, অক্সিডেশনের ক্ষেত্রে হলো অক্সিডেশন সেম। ইউপ্যাক সংস্থা বলে দিয়েছে সব সময় রেড ধরেই করবে, মানে রিডাকশন E0 রেড ভাববে। যদি কোনো সময় চার্টে E0 দিয়ে দেয়, মানে ভাবতে হবে E0 অক্স হতে পারে, E0 রেড হতে পারে, কিন্তু E0 রেডের ধরেই করতে হবে, মানে হচ্ছে রিডাকশন ধরেই করতে হবে। এটা আইপিসি সংস্থা তোমাকে বলে দিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এখন কথাটা হচ্ছে যে এই যে ফর্মুলা নার্স ইকুয়েশন থেকে আমরা ই রেড বের করতে পারি, E0 রেডের মান জানা, বইয়ে চার্ট করা আছে পুরো। এটাও কিভাবে প্র্যাকটিক্যালি বের করা হয় সেটাও আর অন্য ক্লাস। যাই হোক, তো এরকম ভাবে আমরা নার্স ইকুয়েশন দ্বারা আমি ক্যালকুলেশন করতে পারি। এখন দেখো, আমি তোমাদের একটা জিনিস দেখালে বুঝতে পারবে। এই যে জিনিসটা দেখো, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এটাই বললাম, একদম বই খুলবে, যে কোনো যার যা বই আছে দেখবে E0 এর ভ্যালুস গুলো সব লেখা আছে। সব ভ্যালু তো লেখা সম্ভব নয়। লিথিয়াম ইলেকট্রোডের E0 মান ভ্যালু বলে দিয়েছে, K প্লাস এর এটা বলে দিয়েছে, এরকম করে সব আয়নের আছে। আমি এখানে মাত্র 4টে আয়ন দেখিয়েছি, এরকম করে মানে মোটামুটি মানে প্রায় 50-60টা আয়নের সব ইলেকট্রোডের E0 এর ভ্যালু দেওয়া আছে। দেখো যত উপরে আছে E0 গুলো বেশি বেশি নেগেটিভ, হাইড্রোজেন ইলেকট্রনের E0 0, আর যত নিচের দিকে যাচ্ছে আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, তাই না? আচ্ছা একটা কথা বলো তো, এই যে E0 নেগেটিভ মাইনাস, অ্যাকচুয়ালি তোমরা কি দেখলে? একদম ফার্স্ট পেজে চলে যাও, একদম ফার্স্ট পেজ, ঠিক আছে? এইটাই কি না, দেখো আমি যখন পড়িয়েছিলাম, সরি এইটাই যাচ্ছে, হ্যাঁ এইরকম ধরো, এটা এইখানে অক্সিডেশন হয়েছে, মানে এখানটা রডটা কি হয়েছে? নেগেটিভ, তার মানে এর E0টা নেগেটিভ হবে। এইখানটা যেহেতু পজিটিভ হয়েছে, এর E0 পজিটিভ, ঠিক আছে? তো এখন সেই মতো করে যে E0 ভ্যালুগুলো দেওয়া আছে, এই যত নেগেটিভ মানে এর অক্সিডেশন হচ্ছে, আর যত নিচের দিকে তার রিডাকশন হচ্ছে। মানে আমি বলতে চাইছি এর সঙ্গে তার দিয়ে যদি এটাকে জোড়ো, এর অক্সিডেশন হবে, রিডাকশন হবে। আমরা যেটা ড্যানিয়েল সেলে প্রথমেই দেখালাম, জিঙ্কেরই কেন জারণ হচ্ছিল, কপারের কেন বিজারণ হচ্ছিল? জিঙ্ক উপরে আছে, কপার নিচে আছে। জিঙ্কের E0 কম, E0 ভ্যালু কম যত হবে তার নিজের অক্সিডেশন হবে, নিজের জারণ হবে, আর E0 ভ্যালু যত বেশি হবে তার নিজের রিডাকশন হবে। এটা ভালো করে মনে রাখো, খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে মারাত্মক কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? একটা কোশ্চেন নিয়ে আমি দেখাচ্ছি, ভালো করে দেখো। এই কোশ্চেনটা দেখো, লাস্ট আমি থিওরিটিক্যাল কোশ্চেনে যাচ্ছি, এটা কিন্তু এরপরে আমি একটা ম্যাথ নিয়ে শুধু আলোচনা করার ক্লাস করলে ইলেকট্রোকেমিস্ট্রি পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এটা লাস্ট কোশ্চেন, ভালো করে দেখে নাও। দেখো E0 ভ্যালু বলে দিয়েছে, দুটো বলে দিয়েছে। দেখো এর নেগেটিভ, এর পজিটিভ, শুধু নেগেটিভ পজিটিভ, ভ্যালু বেশি আর কম, দেখো এর ভ্যালুটা বেশি, এর ভ্যালুটা কম। কি বলেছি? যার ভ্যালু বেশি হবে তার নিজের রিডাকশন হবে। এখানে বলেছে, দেখো এই রিঅ্যাকশনটা দিয়ে বলেছে ইজ দিস রিঅ্যাকশন পসিবল, এই বিক্রিয়াটা সম্ভব। দেখো তুমি ভালো করে ভাবো, এজির অক্সিডেশন নাম্বার 0, আর এখানে এজি কত হয়েছে? প্লাস, তাহলে 0 থেকে প্লাস হয়েছে, মানে বুঝতে পেরেছো অক্সিডেশন হয়েছে। কিন্তু E0 ভ্যালু তাই বলছে না, E0 ভ্যালু বলছে যার E0 বেশি হয় তার রিডাকশন হয়, কিন্তু রিঅ্যাকশনে আমার দেখো অক্সিডেশন হয়েছে। E0 ভ্যালু বলছে রিডাকশন হবে, বিজারণ হবে, আর রিঅ্যাকশন হয়েছে অক্সিডেশন, তার মানে এই রিঅ্যাকশন পসিবল নয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, হুইচ ইজ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট মানে জারক পদার্থ, জারক মানে নিজের বিজারণ, সেলফ রিডাকশন, নিজের বিজারণ। কার নিজের বিজারণ হয়? যার E0 বেশি। কার E0 বেশি? এইটা, তাহলে এটা অ্যান্সার হবে। কিন্তু এটা অ্যান্সার মানে এটা লিখবে না এটা লিখবে, এই দুটো তো হবে না, এই দুটোর মধ্যে কোনটা লিখবে? সেলফ রিডাকশন, নিজের বিজারণ। আচ্ছা নিজের বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, কে ইলেকট্রন গ্রহণ করতে পারে? এজি গ্রহণ করে এজি প্লাস হয়েছে, না এজি প্লাস গ্রহণ করে এজি হয়েছে? অবশ্যই এজি প্লাস ইলেকট্রন গেইন করে তবে তো এজি হয়েছে, তার মানে এজি প্লাস ইলেকট্রনটা গেইন করেছে, তার মানে অ্যান্সার হবে এজি প্লাস, অ্যান্সার হবে এজি প্লাস। বোঝা গেল? এইভাবে কোশ্চেন গুলো করতে হবে তোমাকে। যাই হোক, আজ ক্লাস এখানেই শেষ করছি।
এইটার ওপরে শুধুমাত্র ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে পরের ক্লাসে আলোচনা হবে। সেটা ভালো করে স্মার্টলি করতে হবে এবং এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন মাস্ট অ্যাটেন্ড করতে পারবে, অনেক কোয়েশ্চেন পড়ে। ওকে, আজকে ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।